We start with some breaking news, and the World Health Organization has just released a report estimating that 15 million deaths occurred globally due to the pandemic, around triple the current estimates. It has seen more than 8,600 deaths, but as CBC's Stephen D'Souza reports, officials say there are still signs of hope. চাচা নেইমারের বলে করোনা ভাইরাস হয়েছে। সময়টা 2020 সালের 8 মার্চ। সেদিন বাংলাদেশে প্রথম 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়, যার মধ্য থেকে 2 জন সদ্যই ইতালি থেকে দেশে ফিরেছিলেন এবং বাকি একজন তাদের দ্বারা সংক্রমিত হয়েছিলেন। এই তথ্য বাংলাদেশের IEDCR প্রকাশ করে। আপনি হয়তো ভেবেছিলেন করোনা চলে গেছে। মাস্ক, স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্সের সাইরেন, লকডাউন, দুর্বিসহ এক শ্বাসরুদ্ধকর জীবনযাপন এবং মাথার ভেতর এক গাদা দুশ্চিন্তা, সবই যেন শেষ হয়েছে, আবার স্বাভাবিক জীবন। কিন্তু করোনা যেন এভার পেইনফুল সেই ছোট গল্প, শেষ হইয়াও হইল না শেষ। আপনার মনের ভেতর হয়তো এখন অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, কোনোটা দুশ্চিন্তার, কোনোটা ভয়ের, আবার কোনোটা অস্পষ্ট। মনে হতেই পারে যে এতদিন পরে আবার কি কারণে ফিরছে করোনা। আর করোনা যদি সত্যি ফিরে থাকে তাহলে এতদিন কোথায় ছিল সে? আর যদি করোনা আবার ফিরেই থাকে তাহলে কি আবার সেই 2020-21-এর মতো শ্বাসরুদ্ধকর এক জীবন হবে আমাদের? আবার এটাও মনে হতে পারে যে হঠাৎ করে এই প্রাণঘাতী ভাইরাস আমাদের কাছে কিভাবে আবার হাসি তামাশা এবং মজার পাত্র হয়ে উঠল? কিভাবেই বা হয়ে উঠল সোশ্যাল মিডিয়ার মিম ম্যাটেরিয়াল, যা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিতে পারে, কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের জীবন। তা কিভাবে হয়ে উঠল আমাদের কাছে তামাশার? এই সমস্ত অজানা প্রশ্নের উত্তর অনুসন্ধান করব মিস্টেরিয়াস এসএমএস এর আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এসএমএস এর আরো একটি নতুন এপিসোডে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানের সিচুয়েশনটা আসলেই খুব ঘোলাটে। কেউ মনে করতেছে করোনা কামব্যাক করবে না, আর অনেকেই মনে করতেছে যদিও কামব্যাক করে তাহলে আর এমন কি, আমরা তো এটা একবার ফেস করেছি, কই তেমন তো কিছু হয়নি, এবারও হয়তো কোনো না কোনো ভাবে চলেই যাবে। কিন্তু আসলেই কি এটা এতটাই সিম্পল? রিসেন্ট ডেটাগুলো কি ভিন্ন কিছুর সংকেত দিচ্ছে না? গত কয়েক মাস ধরে নতুন কিছু রিপোর্ট এবং গবেষণায় দেখা যাচ্ছে যে করোনা একেবারেই বিদায় নেয়নি, বরং বিশ্বজুড়ে তৈরি হচ্ছে এমন কিছু ভেরিয়েন্ট যা হতে পারে আগের ভেরিয়েন্টের থেকেও অনেক বেশি ভয়াবহ। পৃথিবী জুড়ে করোনার যে নতুন ভেরিয়েন্টটা, এটা যে কতটা ভয়াবহ হতে পারে তা আসলেই ভাবার বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যখন বলছে করোনা আবারও তার সংক্রমণ ছড়িয়ে দিতে পারে, ফিরতে পারে প্যান্ডেমিক, তখন বাংলাদেশের মতো একটা দরিদ্র ঘনবসতিপূর্ণ দেশে এর কি প্রভাব পড়তে পারে তা কি আমরা ভাবতে পারি? আমাদের সচেতনতা এবং স্বাস্থ্য ব্যবস্থা যেখানে এতই দুর্বল, সেখানে করোনার এই ফিরে আসা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন নয় কি? বাংলাদেশের একটি তথ্য অনুসারে দেশের মোট 15 কোটি মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে, তবে এখনো অনেকেই টিকা গ্রহণ করেনি। এমনকি টিকা গ্রহণ করা ওই 15 কোটির ভেতর কেউ হয়তো শুধুমাত্র প্রথম ডোজ নিয়েছে, কেউ হয়তো প্রথম দ্বিতীয় ডোজ নিয়েছে কিন্তু বুস্টার ডোজ নেয়নি, যেগুলো আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। আপনার কি মনে হয় এত সহজেই আমরা পার পেয়ে যাব করোনা থেকে? এবং এত লম্বা সময় পরে সেও গতকালও আমাদের দেশে মারা গিয়েছেন 3 জন, যারা এই করোনার নতুন সংক্রমণে আক্রান্ত হয়েছিল। তাহলে আপনাদের মনে হতেই পারে যে এত লম্বা সময় ধরে করোনা আসলে কোথায় ছিল? আমাদের এই মডার্ন দুনিয়ার একটা বড় সমস্যা হলো কোনো কিছু যদি আলোচনায় না থাকে তাহলে আমরা মনে করি সেটা মনে হয় এই দুনিয়াতে আর এক্সিস্টই করে না। আমাদের চারপাশে আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে এত কিছু ঘটে যায় যা আমাদের ব্রেন অনেক কিছু ক্যাচ করতেও পারে না। তাহলে অনেক দিন আলোচনায় না থাকা এমন বিষয়কে কিভাবে স্মরণ রাখবে আমাদের মস্তিষ্ক? করোনা এতদিন আলোচনায় ছিল না, কিন্তু তার মানে এই না যে করোনাই ছিল না। ব্যাপারটা আর একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করি। করোনা প্রথম যেদিন চীনের উহান শহরে ধরা পড়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত অনেকটা সময় চলে গেছে। শুরুতে কোভিড-19 সারা বিশ্বে আতঙ্কের জন্ম দিয়েছিল, তবে বেশ কিছুদিন পর যখন ভ্যাকসিন আসলো তখন মনে হলো হয়তো এ যাত্রায় আমরা এই করোনার মহামারী থেকে বেঁচে গেলাম। তবে একটা অদ্ভুত বিষয় হলো ভ্যাকসিন আসার পর করোনার সংক্রমণ কমেছিল, কিন্তু নতুন ভেরিয়েন্টগুলোর মিউটেশন হওয়ার সম্ভাবনা থেকেই গিয়েছিল। করোনা ভাইরাস এখন অনেকটাই রিহাইড্রেটেড, অপেক্ষা করছে শুধুমাত্র সঠিক সময়ের জন্য। বেশ কয়েকটি স্টাডি এবং রিপোর্ট বিশ্লেষণ থেকে জানা যায় করোনার এই নতুন ভেরিয়েন্টটি আগের থেকেও অনেক বেশি সংক্রামক এবং
এবং ভয়াবহ। আর মিউটেশনের ফলে এর ভয়াবহতা বেড়ে হতে পারে আরো কয়েক গুণ, যার মাধ্যমে এটা আরো বেশি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা অর্জন করবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি করোনা আবারও ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি যে কতটা ঘোলাটে হতে পারে তা আসলেই চিন্তার বিষয়। আগেরবারের মতো চিকিৎসা সেবা, হসপিটাল, জনস্বাস্থ্য সেবা আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে। এখন প্রশ্ন হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুত। তবে আমরা যে প্রস্তুত না সেটা আমরা খুব ভালোভাবেই জানি। দেশের চারিদিকে এত সমস্যা, এত রাজনৈতিক কোলাহল, কোটি কোটি টাকার দুর্নীতি, অর্থনৈতিক ব্যবস্থার ভঙ্গুর অবস্থা, এত এত সমস্যার বেড়াজালের ভেতরও আমাদের আরেকটি বড় সমস্যা হলো ঘনবসতি এবং অসচেতন জনগণ। গত 20-21 সালের প্যান্ডামিকেই আমরা দেখে এসেছি এদেশের মানুষ কতটা অসচেতন। মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিষয়ে এদেশের মানুষ একদমই আগ্রহী নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও বাঙালি এখন মেতে আছে টিকটক আর রিলসের জগতে। একটা মরণব্যাধি প্যান্ডামিক কিভাবে মানুষকে ভীতির বদলে হাস্য এবং রসিকতার দিকে নিয়ে গেল, এবং এটার কি কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে? এটা আমাদের হয়তো সকলেরই মনে আছে যে করোনা ভাইরাস যখন প্রথম পৃথিবীতে আঘাত এনেছিল তখন আমাদের প্রত্যেকের মনেই একটা বিশাল ভয় ছিল। কোয়ারেন্টাইন, লকডাউন, হাসপাতালে সিটের জন্য হাহাকার, এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি যা পুরো পৃথিবীকে থমকে দিয়েছিল। কিন্তু এরপর কেমন যেন বদলে গেল মানুষের মনোভাব। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বাংলাদেশে বর্তমান সময়ের প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই দেখতে পাচ্ছি নানা রকম মিমস, হাস্যরসাত্মক ভিডিও, ট্রলস, ফান। কিন্তু কেন আসলে এমন হলো? আর উত্তরটা হলো এটা একটা সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম। যখন মানুষের ভেতরে খুব বেশি পরিমাণ ভয়ের পরিবেশ সৃষ্টি হয় তখন তারা মানসিক চাপ কমানোর জন্য হাস্যরসের দিকে চলে যায়। করোনা বিষয়ক নানা ধরনের মিমস, ফানি ভিডিও, কিছু হাস্যরসাত্মক আলোচনা মানুষের মনের ভেতরে একটু স্বস্তির সঞ্চার ঘটায়। পূর্বের যে ট্রমাটা সেটা থেকে মানুষের ব্রেনকে রিলিফ দেয়। ওইসব ট্রমাকে ডিফেন্ড করে মজার একটা দেওয়াল দিয়ে। সাইকোলজিতে এটাকে বলা হয় কপিং মেকানিজম, অর্থাৎ মানুষের মস্তিষ্ক ভয় এবং হতাশা থেকে বাঁচার জন্য এ ধরনের আচরণ করে থাকে। কিন্তু এটা যে ভবিষ্যতে খুব বড় একটা সমস্যার কারণ হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এই ট্রলস এবং মিমস গুলো মানুষের জীবনে এবং মানুষের অন্তর থেকে সিরিয়াসনেস ব্যাপারটাকে রিমুভ করে দিবে। আর তখন আমাদের সত্যিই মনে হবে আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসাবেও আমরা শক্তিশালী। যাই হোক, আমিও একটু মজা করলাম। ডিফেন্স মেকানিজম তো আমারও প্রয়োজন হয়, তাই না? সত্যি কথা বলতে কি, এত বড় একটা ঝুঁকি যখন আমাদের সামনে তখন মজা করার বদলে আমাদের সতর্ক হওয়াটাই বেশি জরুরি। আর এবার যদি করোনা কামব্যাক করে তাহলে সেটা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, সরকারি কার্যক্রম সবকিছুই বাধাগ্রস্ত হবে। আমাদের সমাজ এবং অর্থনীতির উপর এর প্রভাবটা হবে খুবই গভীর। স্বাস্থ্য ব্যবস্থা একদমই ভেঙে পড়বে। করোনায় আক্রান্ত রোগীদেরকে ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া যাবে না। হাসপাতালে পড়বে একটা সিটের জন্য হাহাকার। দেশের শ্রমশক্তি, কৃষিখাত, শিক্ষা ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেম সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মনে রাখতে হবে করোনা শুধুমাত্র শারীরিকভাবেই আমাদের ক্ষতি করে না, বরং এর মানসিক প্রভাবটাও বিস্তর। তাহলে আমাদের লাস্ট প্রশ্ন হলো, এখন আমাদের কি করা উচিত? করোনা ফেরার আগে থেকেই আমাদের প্রস্তুত থাকা উচিত। প্রথমত স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করা এবং টিকাদান প্রক্রিয়া দ্রুত গতিতে চালিয়ে যাওয়া প্রয়োজন। যারা হয়তো শুধুমাত্র প্রথম ডোজ নিয়েছেন তাদের উচিত বাকি ডোজগুলো সম্পন্ন করা। যারা করেছেন বুস্টার ডোজকে অবহেলা তাদের উচিত বুস্টার ডোজ যত দ্রুত সম্ভব গ্রহণ করা। তাছাড়া প্রয়োজন সরকারের সাথে জনগণের সহযোগিতামূলক আচরণ। শুধুমাত্র সরকার চাইলেই একটা কিছু পরিবর্তন করতে পারে না, আমাদেরও নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। কারণ দিন শেষে ক্ষতিটা সরকারের নয়, বরং আমার আপনারই হবে। পাশাপাশি প্রয়োজন আমাদের মানসিকভাবে শক্তিশালী হওয়া। কোনোভাবেই মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না। আর বাঙালি বরাবরই মানসিকভাবে বেশ স্ট্রংই থাকে। আর সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা যেন তিনি আমাদের এই মহামারীর হাত থেকে বাঁচিয়ে দেয়। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা যাবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে নতুন কোনো ইস্যু নিয়ে। আল্লাহ হাফেজ।